কলকাতা বললেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশালাকার ইস্পাতের কাঠামো, যে কাঠামোটি কোনো স্তম্ভ বা পিলার ছাড়াই দাঁড়িয়ে আছে গত ৮০ বছর ধরে। হ্যাঁ, আজ আমরা কথা বলছি তিলোত্তমার গর্ব হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু নিয়ে। আপনি কি জানেন এই বিশাল ব্রিজটি তৈরি করতে একটিও নাটবল্টুর ব্যবহার করা হয়নি? চলুন আজকের ভিডিওতে জেনে নিই এই ব্রিজের অজানা ইতিহাস ও কিছু রহস্যময় তথ্য। হাওড়া ব্রিজকে কি সত্যিই একটি চাবি দিয়ে মাঝখান থেকে খুলে দেওয়া যায়? হাওড়া ব্রিজের ওপর দিয়ে কি একসময় ট্রাম চলতো? হাওড়া ব্রিজ তৈরিতে কি ভূমিকা রয়েছে রতন টাটার পূর্বপুরুষদের? হাওড়া ব্রিজ, যার ওপর দিয়ে প্রতিদিন প্রায় ১.৫ লক্ষ গাড়ি এবং ১০ লক্ষ মানুষ যাতায়াত করে, সেই ব্রিজটিতে কোনো পিলার বা খুঁটি নেই। পুরো ব্রিজটাই দাঁড়িয়ে আছে নদীর দুই পাড়ে থাকা মাত্র ২টি পিলারের ভরসায়। এতে প্রায় ২৬,৫০০ টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। এই ২৬,৫০০ টনের এই বিশাল স্টিলের স্ট্রাকচারটিতে একটাও নাটবল্টু ব্যবহার করা হয়নি। গল্পটা শুরু ১৮০০ শতকের মাঝামাঝি সময় থেকে। ব্রিটিশরা প্রায় পুরো ভারত তখন দখল করে নিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ব্যবসা বাড়ানো আর শাসন ব্যবস্থা শক্ত করা। এই জন্যই তারা ভারতের বড় বড় শহরে উন্নয়ন শুরু করে। তখন হুগলি নদীর দুই পাড়ে অর্থাৎ কলকাতা ও হাওড়ায় জমিয়ে ব্যবসা করছে তারা। তৈরি হয়েছে হাওড়া রেল স্টেশনও। তবে সমস্যা হচ্ছে হুগলি নদীর এদিক থেকে ওদিকে যেতে গেলে ভরসা শুধু নৌকো, কিন্তু শুধু নৌকোর ওপর ভরসা করে তো আর ব্যবসা বাড়ানো সম্ভব নয়। তাই ১৮৭৪ সালে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ২২ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হলো প্রথম হাওড়া ব্রিজ। তবে এই হাওড়া ব্রিজটি ছিল আদতে একটা মাঝারি মাপের পন্টুন ব্রিজ। সেটি ছিল একটার পর একটা নৌকো সাজিয়ে তার উপর পাটাতন পেতে যে ব্রিজ তৈরি করা হয় তাকেই বলা হয় ভাসমান পন্টুন ব্রিজ। কিন্তু তাতেও সমস্যা হলো, সারাদিনে অনেকবার এই ব্রিজটি খুলে দিতে হতো, কারণ নৌকো জাহাজ স্টিমের যাতায়াতের জন্য। এই জন্য আবার ট্রাফিক জ্যামও হয়ে যেত অনেক। এভাবেই চলছিল ৬৩ বছর। এই ৬৩ বছর পর হাওড়া স্টেশনও ততদিনে অনেক বড়ও হয়ে গেছে, ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, ফলে লোকের চাপও বেড়েছে। ১৯৩৭ সালে শুরু হলো হাওড়া ব্রিজ তৈরির কাজ। হিসাব করে দেখা গেল ব্রিজটি বানাতে ২৬,৫০০ টন ইস্পাতের প্রয়োজন। তখন সেই সময় ইংল্যান্ড থেকে অত ইস্পাত আনা সম্ভব ছিল না। তাই মাত্র ৩,০০০ ইস্পাত এলো বাইরে থেকে, আর বাকি ২৩,৫০০ টন ইস্পাত যোগান দিল টাটা স্টিল। নাট বল্টু ছাড়া, পিলার ছাড়া নদীর ওপর একটা এত বড় সেতু বানানো কিভাবে সম্ভব? এমন বিপজ্জনকভাবে ঝুলে থাকা সেতু তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখানে কামাল করে দেখিয়েছিল তৎকালীন ইঞ্জিনিয়ারিং এবং টাটা স্টিল। এই বিশেষ ধরনের ইস্পাতের নাম ছিল TISCROM, অর্থাৎ ট্রিস্ক্রম। নাট বল্টুর জায়গায় এই ট্রিস্কম ইস্পাতটিকে রিভেটের মতো বেঁকিয়ে সেই রিভেট দিয়ে একটার পর একটা ইস্পাতের পাতকে আটকে তৈরি করা হলো হাওড়া ব্রিজের মূল কাঠামো। এটি তৈরির সময় কলকাতায় একবার ভূমিকম্পও হয়েছিল। ব্রিজের ফাউন্ডেশনের জন্য হুগলি নদীর তলদেশ থেকে যখন কাদা ও পলি তোলা হচ্ছিল, তখন এক গভীর রাতে বিপুল মালপত্র ঢুকে গিয়েছিল মাটির ভেতরে, আর এর জেরেই প্রবল ভূমিকম্পের মতো কম্পন হয়েছিল কলকাতার বিভিন্ন অঞ্চলে। লোকজন রীতিমতো ভয়ও পেয়ে গিয়েছিল। গঙ্গার তীরে থাকা একটি মন্দিরও এই কম্পনের জেরে ভেঙেও পড়েছিল। এদিকে কলকাতায় যখন হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে, ঠিক তখনই সারা বিশ্ব জুড়ে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানের শত্রুপক্ষ ইংরেজ, আর ইংরেজদের ঘাঁটি তখন কলকাতা। তাই জাপানি যুদ্ধ বিমান মাঝে মধ্যেই বোমা ফেলত কলকাতায়। এই সেই ভয়ঙ্কর সময় যখন জাপানিদের ভয়ে কালো রঙে মুড়ে ফেলা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। জাপানিদের নজর এড়িয়ে ১৯৪২ সালে তৈরি হয়ে গিয়েছিল ২৬৯ ফুট উঁচু, ৭১ ফুট চওড়া এবং ২৩১৩ ফুট দীর্ঘ এই হাওড়া ব্রিজটি, যা আজও নদীর ওপরে প্রায় ১৫০০ ফুট এলাকা জুড়ে ঝুলে রয়েছে। সেই সময় এটি ছিল
ইংরেজদের কাছে একটা বিরাট সাফল্য। তৎকালীন পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ তারা তৈরি করে ফেলেছিল। কিন্তু জানলে চমকে যাবেন, এই ব্রিজ তৈরির খবর তারা শুরুর দিকে কোথাও জানাতে পারেননি। এমনকি কোনো রকম উদ্বোধন ছাড়াই 1943 সালের 3 ফেব্রুয়ারি মাঝরাতে পৃথিবী বিখ্যাত এই হাওড়া ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। আসলে ব্রিটিশরা সত্যি সত্যি জাপানিদের কাছে তখন ভয় পেয়েছিলেন। সেই সময় প্রায় 2.5 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এই হাওড়া ব্রিজটি। যদি কোনোভাবে জাপানিদের কানে খবর পৌঁছায়, তাহলে তাদের এই ব্রিজ তৈরির পরিশ্রম ধূলিসাৎ করে দিত। কিন্তু ইংরেজরা কিভাবে হাওড়া ব্রিজকে গোটা দুনিয়ার থেকে লুকিয়েছিল, সেটা সত্যিই রহস্য। বলা হয় হাওড়া ব্রিজের ওপর দিয়ে নাকি একসময় ট্রামও চলত। হ্যাঁ, এটা ঠিক কথা। হাওড়া ব্রিজের ওপর প্রথম যে যানটি চলেছিল যাত্রীবিহীন এক কামরার ট্রামই ছিল। 1993 সাল অবধি হাওড়া ব্রিজের ওপর দিয়ে ট্রাম চলত, কিন্তু সেতুর ওপর চাপ বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হলো এই ট্রাম সার্ভিস। হাওড়া ব্রিজকে নিয়ে একটি দাবিও রয়েছে। বলা হয় এই ব্রিজটি নাকি একটি চাবি দিয়ে দুভাগে খুলে দেওয়া যায়। না, এই দাবি ঠিক নয়। ব্রিজের নিচ দিয়ে জাহাজ চলাচলের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এই হাওড়া ব্রিজের আরেকটি নামও কিন্তু রবীন্দ্র সেতু। 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ উপলক্ষে এই সেতুর নাম পরিবর্তন করে কবিগুরুর নামে নামাঙ্কিত করার প্রস্তাব রাখা হয়। আর তার ঠিক 4 বছর পর 1965 সালের 4 জুন আনুষ্ঠানিকভাবেই এই ব্রিজটির নাম রাখা হয় রবীন্দ্র সেতু। তবে লোকের মুখে এখনও এটি হাওড়া ব্রিজ নামে বেশি পরিচিত। জানেন কি, পাখিদের পটি থেকে নির্গত অ্যাসিড এই ব্রিজের ইস্পাতের মারাত্মক ক্ষতি করে। প্রতি বছর প্রায় 5 থেকে 7 কোটি টাকা খরচ হয় এই সেতুটিকে রক্ষণাবেক্ষণের জন্য। হলিউড, বলিউড, টলিউড এবং সাউথ ইন্ডিয়ান ফিল্মে আজ অবধি প্রায় 70টি সিনেমায় হাওড়া ব্রিজকে দেখা গেছে নানাভাবে। সত্যজিৎ রায় সিনেমা থেকেও হাওড়া ব্রিজ বাদ যায়নি। 2014 সালের শেষবার এই ব্রিজটিকে রং করা হয়েছিল। 26,000 লিটার সীসাবিহীন রং দিয়ে ব্রিজটিকে রাঙিয়ে তুলতে প্রায় 7.5 মাস সময় লেগেছিল। 2006 সালে হাওড়া ব্রিজকে আলো দিয়ে আলোকিত করা হয়। বর্তমানে রাতের কলকাতা এলইডি আলোয় আলোকিত হাওড়া ব্রিজ মানুষের এক অন্যতম আকর্ষণ। হাওড়া ব্রিজ কেবল একটি সেতু নয়, এটি কলকাতার প্রাণ স্পন্দন। ঝড় ঝাপটা আর বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েও আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। তাই সকলের কাছে এই ভিডিওর মাধ্যমে একটিই অনুরোধ, যেখানে সেখানে পান ও গুটকা ফেলে থুতু ছিটিয়ে এই ব্রিজটির ক্ষতি করবেন না। এতে ব্রিজের মারাত্মক ক্ষতি হয়। সেতুর থামের নিচে যে 6 মিলিমিটার গাঁট ছিল, তা আপনাদের গুটকার অভিশাপে 3 মিলিমিটার হয়ে গেছে ইতিমধ্যেই। এমন ঐতিহ্য পাওয়া আমাদের সৌভাগ্য, আর সেই সৌভাগ্যকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। আপনার কি কখনো এই ব্রিজের ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।